আমরা আগের ক্লাসে আলোচনা করেছি কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যার আত্মপ্রকাশ করছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের বিবর্তন হচ্ছে ফারুকশিয়ারের ফরমানকে কেন্দ্র করে, বা 1717 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে কিভাবে ধীরে ধীরে ইংরেজরা বাংলায় তাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে এবং পরবর্তী সময়ে তারা কিভাবে সফল হচ্ছে সেটা কিছুটা আজকের আমরা আলোচনা করব। যাই হোক, মুর্শিদ কুলি খানের সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা চালাতো। আমরা এর আগে কি দেখেছি যে 1600 খ্রিস্টাব্দে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে, তার পরবর্তী সময়ে তারা ব্রিটেনের রানীর কাছ থেকে অনুমতি নিয়ে ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র পায়। তারা ব্যবসা বাণিজ্যের সূত্রে এদেশে আসে এবং ব্যবসা বাণিজ্য করতে থাকে। কিন্তু একইভাবে ইংরেজদের মতো ওলন্দাজ, ফরাসি, দিনেমার, ডাচ বা ওলন্দাজ বলে দিচ্ছি, এইসব বাণিজ্য দেশের বণিকরাও কিন্তু ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসতে থাকে। কিন্তু এদের এই যে তিনটি প্রভাবশালী কোম্পানি, ব্রিটিশ, ওলন্দাজ এবং ফরাসি, তাদের মধ্যেও কিন্তু ক্ষমতাশালী ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদের ব্যবসায়িক পরিসর বা বাণিজ্যিকভাবে তারা অনেক বেশি লাভবান বা শক্তিশালী ছিল বাংলায়। যাই হোক, নবাব হিসেবে মুর্শিদ কুলি খান কিন্তু বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধে যেতেন না। তিনি অনেকটা সুসম্পর্ক বজায় রেখে কাজকর্ম পরিচালনার চেষ্টা করেছিলেন, কিন্তু নিজের অধিকার ও কর্তৃত্ব যাতে কোনোভাবেই বিদেশি বণিক কোম্পানির দ্বারা ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে নবাব সচেতন ছিলেন। বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুকশিয়ারের ফরমান দ্বারা। যাও এখন যাও। তাহলে মুর্শিদ কুলি খান, যিনি বাংলার নবাব ছিলেন, তখন তিনি কিন্তু বিদেশি বণিক কোম্পানিগুলির সঙ্গে সেভাবে বিরোধিতায় যেতেন না, অর্থাৎ সুসম্পর্ক বজায় রেখে কাজ করতেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কি, অর্থাৎ মুর্শিদ কুলি খানের পরবর্তী যেসব সম্রাটরা, তাদের সময়কালে এই ফারুকশিয়ারের ফরমানকে কেন্দ্র করে সম্পর্কে অবনতি ঘটেছিল। তাই আগেই আমরা জানব ফারুকশিয়ারের ফরমান কি। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জন শুরম্যানকে একটা ফরমান বা আদেশনামা দিয়েছিলেন বা ছাড়পত্র দিয়েছিলেন, যেটা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। আমরা কি জানি যে 1715 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির প্রতিনিধি হিসেবে জন শুরম্যান ব্রিটিশ দরবারে এসেছিলেন, মুঘল দরবারে এসেছিলেন, এবং 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ফরমান দিয়েছিলেন বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দিয়েছিলেন। এর আগেও আমরা জাহাঙ্গীরের আমলে স্যার টমাস রোকে মুঘল সম্রাটের কাছে অনুমতিপত্র নেওয়ার জন্য আসতে দেখেছি। ক্লাস 7-এ তোমরা পড়েছ যে স্যার টমাস রো সুরাট এবং বোম্বাই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের অনুমতির জন্য এসেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। যাই হোক, এই যে ফরমান দিয়েছিলেন বা দস্তকের অধিকার দিয়েছিলেন, দস্তক কথার অর্থ হলো ছাড়পত্র বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার, অর্থাৎ এই বিনা শুল্কে বাণিজ্যের অধিকার মুঘল সম্রাট ফারুকশিয়ার দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে জারি হওয়া একটা ফরমান অনুসারে। যেখানে কি বলা হয়েছিল, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতকগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। একই সঙ্গে ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে।
কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। তাহলে আইন শৃঙ্খলা সংক্রান্ত বা কোম্পানি তাদের ব্যবসায় যাতে দস্যু বা ডাকাতরা যদি কোনোভাবে লুণ্ঠন বা ক্ষতি করার চেষ্টা করে সে সম্পর্কেও তারা নিরাপত্তা পাচ্ছে বাংলা নবাবের কাছ থেকে। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে, অর্থাৎ বাধাহীনভাবে কেউ সেই জাহাজকে বাধা দেবে না। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করবে। তাহলে ফারুক শাহের ফরমানে এইসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই ফারুক শাহের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় বাধাহীনভাবে বা অন্যান্য বিদেশি কোম্পানিদের থেকে বেশি সুযোগ সুবিধা লাভ করে তাদের ব্যবসায়িক প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি করতে পেরেছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমান। অর্থাৎ ফারুক শাহের ফরমানকে কেন্দ্র করে মুর্শিদাবাদের নবাবের সঙ্গে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘাতের পটভূমি কিন্তু তৈরি হচ্ছে এই ফারুক শাহের ফরমানকে কেন্দ্র করে। সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীনে ছিল, এটা আমরা আগেই আলোচনা করেছি। ফলে কোম্পানিকে দেওয়া ফারুক শাহের ফরমান সরাসরি নাকচ করার অধিকার কিন্তু তার ছিল না। অর্থাৎ যেহেতু মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীনে থেকে বাংলার প্রাদেশিক শাসনকর্তা হিসেবে শাসন কার্য পরিচালনা করছেন, তাই সম্রাটের দেওয়া ফরমানকে অস্বীকার করার অধিকার তার ছিল না। কিন্তু এই ফরমানের ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদ কুলি খানের পছন্দ ছিল না। কারণ কি না, যেহেতু অনেক দেশীয় বণিকরা রয়েছে, তাদেরও শুল্ক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, অন্যান্য বিদেশি কোম্পানি রয়েছে, তাদেরও শুল্ক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবে, এটা মুর্শিদ কুলি খানের কাছে অপছন্দ ছিল। ফলে গোড়া থেকেই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন, যাতে এই ফরমান নিয়ে ব্রিটিশ কোম্পানি বেশি বাড়াবাড়ি না করতে পারে। মুর্শিদ কুলি খান ঘোষণা করেন, যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে কেবল সেগুলির শুল্কই মকুব হবে, কিন্তু দেশের ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। অর্থাৎ মুর্শিদ কুলি খান এই যে ফারুক শাহের ফরমানে এই যে অধিকার দেওয়া হচ্ছে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার, সেটা কেবলমাত্র তিনি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দিচ্ছেন। অর্থাৎ ভারতবর্ষের জলপথের মধ্যে দিয়ে বিদেশে যেসব পণ্য রপ্তানি হবে বা বিদেশ থেকে যেসব পণ্য জলপথে আমদানি করা হবে ভারতবর্ষে, এইসব পণ্যের ওপর তিনি শুল্ক ছাড় দিতে প্রস্তুত, কিন্তু দেশের অভ্যন্তরীণ বাজারে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দিতে প্রস্তুত ছিলেন না বা দিতে চাননি। ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও কিন্তু মুর্শিদ কুলির অমত ছিল। কারণ কি, এর ফলে কলকাতাতে তাদের প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তাছাড়া মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে দেননি। মুর্শিদাবাদ আমরা কি জানি, মুর্শিদাবাদকে কেন্দ্র করে বাংলার নবাবী শাসন পরিচালিত হয়েছিল, যেখানে যদি ব্রিটিশ কোম্পানিকে সেই টাকশাল ব্যবহারের সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু তারা কর্তৃত্ব দেখাতে শুরু করবে। তাই মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদ টাকশাল ব্যবহারের অধিকার কিন্তু কোম্পানিকে দেননি। ফারুক শাহের ফরমানে বলা ছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের ওপর শুল্ক ছাড় পাবে। ফারুক শাহের ফরমানে বলা ছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের ওপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করে নবাবের শুল্ক ফাঁকি দিতে থাকে। ফারুক শাহের ফরমানে কী বলা হয়েছিল, যে কোম্পানি যখন ব্যবসা বাণিজ্য করবে সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে শুল্কে ছাড় দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানির যেসব কর্মচারীরা তাদের ব্যক্তিগত কোম্পানির ব্যবসার সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত ব্যবসাও করতো, সেই ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে ওই ছাড়পত্রের সুবিধা লাভ করছে। এর ফলে কী হচ্ছে না, নবাবকে কর ফাঁকি দেওয়া হচ্ছে, কারণ এই দস্তক বা এই ফরমান দেওয়া হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে নয়। তাই সে বিষয়কে কেন্দ্র করে মুর্শিদ কুলির সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছিল।
তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত। এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করতো নবাবের কিছু কর্মচারী। তাহলে এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটছে। শেষ পর্যন্ত জগৎ শেঠদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। আমরা জানি যে জগৎ শেঠ মুর্শিদাবাদের রাজদরবারে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই তার হস্তক্ষেপে বিষয়টা মিটে যায়। কিন্তু বাংলার নবাব ও ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধের সূত্রপাত সেখানেই হয়েছিল। অর্থাৎ এই ফারুক সাহেবের ফরমানকে কেন্দ্র করে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটছে। মুর্শিদ কুলি খানের মতো পরবর্তী সময়ে আলীবর্দী খানও কিন্তু বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখেছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন যে বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে বাংলার আর্থিক সমৃদ্ধি ঘটবে, বা যদি ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে তবে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক দিক থেকে বাংলা আরও শক্তিশালী হবে। তিনিও মনে করতেন বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে। তবে বিদেশি বণিক ও কোম্পানিগুলির রাজনৈতিক ও সামরিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। তাদের অর্থনৈতিক ক্ষমতা বাড়ুক, তারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করুক, কিন্তু তারা যাতে বাংলায় তাদের রাজনৈতিক ক্ষমতা বা সামরিক শক্তি বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে কিন্তু যথেষ্ট তিনি সচেতন ছিলেন। আলীবর্দী খেয়াল রাখতেন যাতে ওই বণিকেরা কেবল ব্যবসায়ী হিসেবে বাংলায় থাকে। নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসেবে বিদেশি বণিক কোম্পানির উত্থান যাতে না হয় তার জন্য আলীবর্দী সজাগ থাকতেন। অর্থাৎ বিদেশি বণিকরা ব্যবসা বাণিজ্য করতে এসছে, তারা এদেশে তারা ব্যবসা বাণিজ্য করুক, কিন্তু শাসকের বিকল্প শক্তি হিসেবে যাতে তারা বা নবাবের বিকল্প শক্তি হিসেবে যাতে তারা আত্মপ্রকাশ করতে না পারে এই বিষয়ে আলীবর্দী খান যথেষ্ট সচেতন ছিলেন। পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয় সেদিকেও খেয়াল রাখতেন নবাব। অর্থাৎ আমরা কি দেখেছি, এই যে মুর্শিদ কুলি খানের সময় নবাবের কিছু কর্মচারী ব্রিটিশ কোম্পানিদের ওপর অত্যাচার করতো, মাঝে মাঝে টাকা পয়সা দাবি করতো, এই বিষয়গুলো যাতে না ঘটে সে বিষয়ে কিন্তু তিনি সচেতন থাকতেন। বস্তুত বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের ছিল না, কারণ আমরা এই আগেই বলেছি যে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ফলে, সেটাই তিনি চেয়েছিলেন। তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সে বিষয়ে আলীবর্দীর কড়া নজর ছিল। আলীবর্দী খানের সময়কালে দাক্ষিণাত্যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব হয়েছিল কর্ণাটকের সিংহাসনকে কেন্দ্র করে, বা দাক্ষিণাত্যে ব্যবসা বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত যাতে বাংলায় না ঘটে, অর্থাৎ বাংলায় বিদেশি কোম্পানিরা যাতে আলাদা আলাদাভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সে বিষয়ে তিনি কড়া নজর রেখেছিলেন। তার ফলে বাংলায় কিন্তু ব্রিটিশ ও ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাঁধেনি। ওই দুটি কোম্পানিকেই বাংলায় দুর্গ তৈরি করার বাধা দিয়েছিলেন আলীবর্দী খান। এই যে আগের ক্লাসে বলেছিলাম যে যখন দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সূত্রে যখন ইংরেজরা ফোর্ট উইলিয়ামে দুর্গ নির্মাণের অধিকার চাইল, তখন আলীবর্দী খান বলেছিলেন যে তোমরা ব্যবসা বাণিজ্য করতে এসছো, তোমাদের দুর্গের কী প্রয়োজন, কোনো সামরিক সাহায্যের প্রয়োজন হলে আমরা তোমাদের রক্ষা করব, তাই তিনি দুর্গ নির্মাণের অধিকার দেননি। যাই হোক, তার সময়কালে বাংলায় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে তাই কোনো সংঘাত বাঁধেনি এবং তিনি দুর্গ নির্মাণে বাধা দিয়েছিলেন দুটি কোম্পানিকে। তার যুক্তি ছিল বণিকদের দুর্গের কী প্রয়োজন, তাছাড়া তাদের নিরাপত্তার জন্য নবাব নিজেই উদ্যোগী ছিলেন, যেটা আমি বললাম আগে। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে, তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। অর্থাৎ এই অর্থনৈতিক দাবি নিয়ে তাদের সম্পর্ক খারাপ হয়। পরে যখন 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দী খানের কোম্পানির সংঘাত ঘটে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলি রক্ষা করেন আলীবর্দী খান। তাহলে দেখা যাচ্ছে কি না, আলীবর্দী খানের সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে
বাংলার নবাবের সংঘাতের পটভূমি তৈরি হলেও সংঘাত কিন্তু হচ্ছে না। কিন্তু পরবর্তী সময় যখন তার মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজউদ্দৌলা, তার সময় কিন্তু ইংরেজদের সঙ্গে সংঘাত হয় এবং পলাশির যুদ্ধ সংঘটিত হয়। যাই হোক, পরের দিন আমরা আলোচনা করব কিভাবে সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরোধ হচ্ছে এবং সেই বিরোধের পরিণতি হিসেবে পলাশি যুদ্ধ এবং সেই যুদ্ধে পরাজয়ের পর কীভাবে বাংলার স্বাধীন নবাবের অবসান ঘটছে সেটা আমরা পরের দিন আলোচনা করব।